বলো তোমরা সবাই ভালো আছো? তোমাদের কোন স্কুল? আলাম ইংলিশ। কোন ক্লাস এটা? তোমাদের মালদা ব্রাঞ্চ, তাই তো? তোমাদের এর আগে আমরা কোনো ভিডিও ক্লাস করিনি। ইতিমধ্যে সমস্ত স্কুলেরই কম বেশি আমরা ভিডিও ক্লাস করেছি। তো তোমাদের আমরা যা শুরু করলাম। আজকে কি করাবো? দীর্ঘ বস্তুর ঘূর্ণন। তো চলো আমরা স্টার্ট করছি। ক্লাস শেষে তোমাদের সঙ্গে ভালোভাবে পরিচয় করে দেবো, টেনশনের কোনো কারণ নেই। তাহলে আমাদের স্ট্যাটিক্স, তাই তো? না সরি, রিজিড বডি রোটেশন। আমাকে একটা বই দাও। তোমরা সবাই ভালো আছো? আর তোমাদের সবাই ভেরি গুড, ভালো থেকো। আজকে তো গার্ডিয়ান ডে, তাই তো? তোমাদের মন এখন খুশিতে রয়েছে। আমরা এর আগে 46 পর্যন্ত অন্য স্কুলের ভিডিওতে আমরা দিয়েছিলাম। তোমাদের যেহেতু শেষের দিকে একটু প্রবলেম আছে এবং আমারও কিছু প্রবলেম আছে, সেগুলোকে আমরা রিসলভ করার জন্য 47 নম্বর থেকে স্টার্ট করবো, ঠিক আছে? চেষ্টা করবো প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে আমরা সলভ করা। ওরা হয়তো কিছু হিন্ট দিয়েছে, বাট হিন্টসের দিকে আমরা ভাবছি না, মিলতে পারে না মিলতে পারে ওদের সঙ্গে। আমাদের বক্তব্য কত নম্বর থেকে? আমাদের চ্যাপ্টারের নাম রিজিড বডি রোটেশন। তবে হ্যাঁ, তোমাদের একটা জিনিস ভালো হবে, লেখার সাইজটা একটু হয়তো বড় হবে। রোটেশন কিছু বলছেন ম্যাডামরা? দৃঢ় বস্তুর ঘূর্ণন। আমরা কোন বুকস ফলো করছি? ছায়া, রৌদ্র নয়, ছায়া। আচ্ছা, আমরা কি আলোচনা করব? ছায়া। এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। কত নাম্বার কোশ্চেন? 47। একটু মন দিয়ে পড়ো, তারপরে যত ইচ্ছা সলভ করো, ঠিক আছে? মোটামুটি ঠিক আছে, ওকে। পরে যাবে কি বলছে, হালকা হিন্ট দেওয়া আছে, সমস্যা নেই। বলেছে যে ওমেগা 0 কৌণিক বেগে ঘূর্ণায়মান এবং এম ভরের ও আর ব্যাসার্ধের একটি রিং অনুভূমিক অমসৃণ তলের উপর রাখা হলো। একটা রিং যে কত বেগে ঘুরছে, যার ব্যাসার্ধ, যার ভর, কোথায় রাখা হলো? একটা অমসৃণ তলে রেখে রিংটির কেন্দ্রের প্রাথমিক বেগ সেখানে কত? শূন্য। মানে তখন কিন্তু কেন্দ্রের কোনো বেগ ছিল না, ঠিক আছে? রিংটি এমনি ঘুরছে, সেখানে কেন্দ্রের কোনো বেগ নেই। এবার কি বলছে? রিংটির কেন্দ্রের প্রাথমিক তলের উপর রিংয়ের পিছলানোর গতি বন্ধ হওয়ার পূর্বে, পিছলানোর গতি বন্ধ হওয়ার পূর্বে রিংটির কেন্দ্রের বেগ কত হবে? মানে তোমাকে সিম্পল ভাবে একটা एग्जांपल দেই। ধরে নাও আমার সামনে একটা ফুটবল আছে, রিংয়ের পরিবর্তে আগে ফুটবল হবে, একই ব্যাপার হবে। আমার সামনে ফুটবল আছে, ফুটবলটা এখন সে স্থির অবস্থায় আছে। তাহলে আমি ফুটবলটাকে এমন করে কিক করলাম, ফুটবলটা একটা দূরত্ব পর্যন্ত মাটির উপর দিয়ে গেল, কিন্তু ঘুরতে ঘুরতে নয়, একটা নির্দিষ্ট বেগে, ঠিক আছে? এখানে নির্দিষ্ট বেগে যাওয়ার পরে একটা জায়গায় যখন গেল, গিয়ে ঘর্ষণ গুণাঙ্কের জন্য সেখানে কি আবার ঘুরতেও স্টার্ট করলো, যেতেও স্টার্ট করলো, মানে ঘুরতে ঘুরতে যাবে। এখানে সেই ঘটনাটাই বলেছে, একটা রিং যার প্রাথমিক অবস্থা এমনি ছিল, যার রৈখিক গতি নেই, রৈখিক গতি কত? শূন্য। তাহলে প্রাথমিক অবস্থা রৈখিক গতি কত? শূন্য। এবার বলছে কি বলতো, রিংয়ের যদি পিছলানোর গতি বন্ধ হয়, যদি পিছলানোটা না থাকে, তাহলে এবার কি হবে? পূর্ণ আবর্তন গতি থাকবে এবং রৈখিক গতি থাকবে। সেক্ষেত্রে তোমার কি বলেছে যে পিছলানোর মুহূর্ত বন্ধ হওয়ার পূর্বে ও পিছলানো গতি বন্ধ হওয়ার মুহূর্তে রিংয়ের কেন্দ্রের বেগ কত হবে? মানে তখনকার বেগ চেয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, এটা একটা অমসৃণ তল। কি তল ম্যাডামরা? এখানে একটা কি আছে? রিং আছে। রিংটার এখন কেন্দ্রের বেগ কত? এখন কেন্দ্রের বেগ u সমান সমান 0। এমনি কি বেগ আছে বলতো? কৌণিক বেগ আছে। রিংটার ব্যাসার্ধ কত?
রিং এর ভর কত? যখন সে এরকম বেগে এই পয়েন্টে গেল তখন তার কি হবে? তখন রিংটা ঘুরবে এবং তার সঙ্গে ঘুরবে কত বেগে এবং যাবে কত বেগে, মানে তার মধ্যে রৈখিক বেগ তো থাকবে, মানে স্পর্শকীয়, রৈখিক তো না, স্পর্শকীয় বেগ। তখন এই পয়েন্টে যাওয়ার পরে তার মধ্যে এই বিষয়টা আসবে, মানে এই জায়গা ছলকে যাচ্ছিল, এই জায়গা পর্যন্ত সে ছলকে যাচ্ছিল, আর এই জায়গায় কি ছলকেও যাবে, রোটেশনও হবে। তাহলে সেক্ষেত্রে এখানে এই বেগটা কি ছিল বলতো? 0 ছিল। তাহলে এই প্রাথমিক বেগ যদি 0 হয় কেন্দ্রের, তাহলে অন্তিম বেগ v এর মান কত চেয়েছি? তাহলে আমরা কি করতে পারি? অ্যাকর্ডিং টু মোমেন্টাম কনজারভেশন ল, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন ল, অ্যাঙ্গুলার মোমেন্টাম কনজারভেশন ল। তাহলে এই পয়েন্টে কি হলো? তো কৌণিক, মানে কৌণিক ভরবেগ কত বলতে পারি তোমার হচ্ছে গিয়ে I ইনটু ওমেগা 0, এখানে কি আছে? m v r প্লাস I ইনটু ওমেগা। বুঝা গেল? সো এখানে আমরা কি বলতে I ওমেগা, I সমান সমান কি রিং এর ক্ষেত্রে কি হয়? I সমান সমান m r স্কয়ার, m r স্কয়ার ওমেগা 0। যদি v চেয়েছে তাহলে আমরা v টাকে চেঞ্জ করব না, m v r, বরং এখান থেকে আমরা এক কাজ করব, m r স্কয়ার ওমেগা। বলুন তো v সমান সমান কি? তাহলে এখানে r ওমেগা থেকে আমরা কি লিখতে পারি? m v r প্লাস m r ইনটু v, মানে 2 ইনটু m v r, m r স্কয়ার ওমেগা 0। যেহেতু একই রিং তাহলে ভর সমান, একটা r কেটে দিলাম, তাহলে যেটা পড়ে থাকলো r ওমেগা 0 সমান সমান 2v। সো ওখানকার কেন্দ্রের বেগ কত হবে? r ওমেগা 0 বাই 2। এরকম কোন অপশন আছে কি? পৃষ্ঠাটা উল্টে গেছে। অপশন নাম্বার সি ইজ দা কারেক্ট। ঠিক আছে, অপশন নাম্বার। আমরা পরে কোশ্চেনটা করি, তোমরা একবারে দুটো ঢুকবে, ঠিক আছে? চোখার সময় দেবো, টেনশন নেই। আমরা দুটো অঙ্ক কমপ্লিট করে তো, কারণ ভিডিও একটু ব্যাপার আছে। তো যারা ভিডিও দেখছে যদি বুঝতে না পারো, তোমরা আমার কমেন্ট সেকশনে জানাবে, বা তোমরা হচ্ছে গিয়ে যে কোনো আমার সোশ্যাল মিডিয়া যে লিঙ্কগুলো আছে সেখানে ক্লিক করে ডাইরেক্ট আমার সঙ্গে কনসাল্ট করবে। তারপরে যদি বুঝতে সমস্যা হয় তোমরা ডাইরেক্ট আমার স্টুডেন্টের সঙ্গে কনসাল্ট করতে পারো, কারণ ওরা আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্স। কোশ্চেন নাম্বার 48। কত নম্বর ম্যাডামরা? একটু মন দিয়ে পড়ো, তারপরে যত ইচ্ছে সলভ করো। ক্যাপিটাল এম এবং আর ব্যাসার্ধের একটি সুষম গোলাকার বস্তুর জড়তা ভ্রামক I, বস্তুটি থিটা নতিকোণ বিশিষ্ট একটি নততল বরাবর না পিছলে গড়িয়ে পড়ছে। এক্ষেত্রে বস্তুর ত্বরণ কত হবে? দেখো এটা অ্যাকচুয়ালি একটা সূত্র। তো আমিও যদি তোমাদের বলে দিই সূত্র, তো জানি তোমরা জানো, আমরা একবার থিওরিটা একবার চালানো হয়ে যাবে 2 মিনিটের মধ্যে, খুব শর্টলি সূত্রটা কি করে আসলে দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের 2-3টে বিষয় মনে রাখতে হবে। এই ঘটনার পাশাপাশি একটা সিলিন্ডার যদি কোনো একটা সুতো দিয়ে বাঁধা থাকে, সে যদি অবাধে ত্বরণশীল হয়, মানে পতনশীল হয় সুতো বরাবর, সেক্ষেত্রে ত্বরণ কত হয়। আর পিছলে না, মানে যদি এই যে বিষয়টা যদি গড়িয়ে গড়িয়ে নামছে, সেক্ষেত্রে ত্বরণ কত। না গড়িয়ে পিছলে পিছলে নামে, মানে চলকে চলকে ভরকে ভরকে নামে, সেক্ষেত্রে ত্বরণ কত হবে। মানে একরকম বলতে গেলে কয়েকটা ইনফরমেশন আছে, একটু মন দিয়ে শোনো, বুঝতে পারবে, টেনশন নেই। কি করে শুনবে? মনটা দাও, তারপরে শোনো, আমাকে না, বইয়ের মতো না। আমি কখন বলেছি? আমি বলছি বইয়ের মধ্যে। ঠিক আছে, এটা নদীকরণের মান কত? নদীকরণের মান আর এখানে কি আছে বলুন তো ম্যাডামরা? একটা গোলক আছে যেটা লকলক করতে করছে, হ্যাঁ লকলক করতে করতে।
গোলকের ভর কত? গোলকের ব্যাসার্ধ? আচ্ছা, গোলকটা কত বেগে নিচের দিকে নামছে এবং এই দিকে কত বল কাজ করছে? স্পর্শকীয় বল। এটাকে আমরা ঘর্ষণ জাতীয় বল বলতে পারি, স্পর্শকীয় বল। এবার গোলকটা কিভাবে নামছে? গড়তে গড়তে নামছে, তার কৌণিক বেগ কত? তাহলে এখানে একটা সহজ করে যদি বিষয় দেখানোর চেষ্টা করি, সেটা হচ্ছে গোলকের একটা ভর আছে, তাহলে গোলকের যেহেতু ভর আছে, তাহলে মহাত্মা গান্ধী কত ধরে টানছে? mg বলে। এই অ্যাঙ্গেলটা থিটা হয়, বলুন তো ম্যাডাম, এই অ্যাঙ্গেলটা কত? এদিকে কি হবে? লাগা cos। এই সবই তো গন্ডগোল, পড়াশোনা নেই যত সমস্ত বিষয়। mg, এইদিকে তোমার বিপরীতমুখী বল বা ঘর্ষণ বল, এবং এইদিকে কি বল থাকবে? লম্বী বল। বুঝতে পারলে? এই মানে গোলকটা নিচে নামছে না উপরে উঠছে? তাহলে mg sin θ বড় না ঘর্ষণ বল বড়? তাহলে আমরা বলতে পারি লব্ধি ফোর্স যদি F হয় বা F নেট যদি বলা হয়, সেটা কি mg sin θ থেকে এটা বাদ। ঠিক আছে, এখানে আমরা খুব সহজ করে বলতে পারি, এটা মানে কি বলতো, m ভরের বস্তু a ত্বরণ নিয়ে নামছে, পুরো বস্তুটা লব্ধি বল। তাহলে mg sin θ মাইনাস f, f টা একটু জানতে হবে। প্রথম কথা, এখানে আমরা টর্ক সমান কি জানি? টর্ক সমান সমান I ইনটু আলফা, যেমনটা আমরা জানতাম যে রৈখিক বল সমান সমান মা, f সমান সমান কি? মা। সো m এর অনুরূপ টাউ, m এর অনুরূপ I, আর এর অনুরূপ আলফা। এর পাশাপাশি আমরা টাউ সমান আর কি জানি? বলের ভ্রামক। বল কত? এর ঘূর্ণাঙ্ক থেকে লম্ব দূরত্ব কত? r। তার মানে এখানে টর্ক যেমন আমরা জানি কোণ মানে জড়তা ভ্রামক ইনটু কৌণিক ত্বরণ, তেমনটাই টর্ক হচ্ছে গিয়ে বলের ভ্রামক বা টর্ক হচ্ছে গিয়ে ক্রিয়াশীল বল এবং ঘূর্ণাঙ্ক থেকে লম্ব দূরত্বের গুণফল। সো f ইনটু r। তাহলে কি আমরা বলতে পারি না ম্যাডাম যে f r টা কার সমান? সো r f টা কার সমান? I আলফা। আর আমরা কি লিখতে পারি? I বাই r। আলফা সমান কি? a বাই r। আচ্ছা, r লিখছি ক্যাপিটাল, এখানে স্মল, সকলে স্মল, ঠিক আছে? আমরা এখানে স্মল লিখেছিলাম না, স্মল, সো এখানে স্মল হবে। এখানে মানে গন্ডগোল করে দিয়েছি, সব ক্যাপিটাল হবে, যেটা করলে একটা সাইন আর কি, এরকম নয়। সো তাহলে কি আসলো? I a by, so putting the value and setting the calculation, I a by r square। এখানে ত্বরণ আমরা ত্বরণটাই বের করব, নিম্নমুখী ত্বরণ কত? তাহলে এই ত্বরণটাকে আমরা কি এক সাইড করলাম, জোর করে m এ কমন নিলাম। কি করে কমন নিলাম? জোর করে, প্লাস I by mr স্কয়ার। দেখো বুঝতে পারছো কিনা? সমান সমান mg, মমা কেটে দাও, a সমান সমান g sin θ বাই 1 প্লাস I বাই mr স্কয়ার। তো কোন একটা বস্তু যখন থিটা নদী কোণের মধ্যে গড়তে গড়তে নিচে দিকে নামে এবং তার জড়তা ভ্রামক যদি I হয়, তাহলে সেক্ষেত্রে তার নিম্নমুখী ত্বরণ কত হয়? a সমান সমান g sin θ বাই 1 প্লাস mr স্কয়ার। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন মাথায় রাখবে, যদি বস্তুটা ঘুরতে ঘুরতে না নামে, চলকে চলকে নামে, এরকম পিছলে পিছলে বা ভরকে ভরকে, নট ঘুরতে ঘুরতে, যদি পিছলে পিছলে নামে, তাহলে I এর মান কত হবে? 0, মানে তার জড়তা ভ্রামক থাকবে না। জড়তা ভ্রামকটা কি? কৌণিক বল। ঠিক আছে, যখন বস্তুটা ঘূর্ণন বন্ধ হবে, এমনি নামবে, বাট চলকে চলকে, পিছলে পিছলে, তখন এই মানটা কত হবে? জাস্ট তুমি এই জায়গায় 0 বসাবে, তাহলেই হয়ে যাবে। তখন নিম্নমুখী ত্বরণ g sin θ বাই 1 প্লাস 0 মানে g sin θ। যদিও আমরা সিম্পল ভাবে ক্যালকুলেশন করতে পারতাম, এটা এখানে দরকার পড়তো না। নততল একটা বস্তু
নিচের দিকে এমজি, তোমার হচ্ছে গিয়ে এইদিকে এমজি, তোমার হচ্ছে cos থিটা ও sin থিটা। এখানে কিন্তু ঘর্ষণ বলে ব্যাপার স্যাপার নেই, জাস্ট নিম্নমুখী বল কত, সো F সমান সমান mg sin থিটা, F সমান সমান মা, সো mg sin থিটা, তাহলে a মা কেটে দিলে a সমান সমান g sin থিটা। মানে এখানে সিম্পল ভাবে সলভে করছে, ঠিক আছে না? মসৃণ তলের ব্যাপারটা, এটা একটা মসৃণ তল, যদি তুমি অমসৃণ করো তাহলে ঘর্ষণ থাকবে আর কি, তখন a সমান সমান g sin থিটা মাইনাস মিউ cos থিটা হবে, ঘর্ষণের ক্ষেত্রেও হবে। কিন্তু আমরা যেটা আলোচনা করছি এখন মসৃণ, এখানে ঘর্ষণ মানে তোমার হচ্ছে ঘর্ষণের ব্যাপারটা নেই এখানে। তো ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা আমরা খুব সিম্পল ভাবে বলতে পারি যে কোনো একটা গোলকের নিম্নমুখী ত্বরণ কত, সো অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট आंसर। তোমরা এটা টুকে নাও। এখানে আমি তোমাদের কি বলে একটা পাইপের মধ্যে তার জড়িয়ে দিলে নিম্নমুখী নামার সময় তার এক্সপ্রেশনটা কি হয়, ওখানে শুধুমাত্র sin থিটা পাল্টা থাকবে না, যখন কোন একটা চোঙের গায়ে তার জড়ানো হবে এবং তার জড়ানোর পরে সেই তারটা বরাবর কোন একটা বস্তু নিম্নতে নামবে, সেক্ষেত্রে নিম্নমুখী ত্বরণের ক্ষেত্রে সবই থাকবে, শুধু sin থিটা পাল্টা থাকবে না। আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা আগে এটা তুলে নাও, ঠিক আছে? দেখিও দেবো, আমরা পরবর্তী কোশ্চেন আলোচনা করব। তো আমাদের স্টুডেন্টরা খুব ভালো, আমি জানতাম এদেরকে ফাঁকি দেওয়ার কোনো সম্ভাবনা আমার নেই। এখানে একটা কি হলো তো, আর কারণ আমরা এটার সঙ্গে এটাকে সমান করছি, তাই এখানে পরবর্তী লাইনটা এটা হবে। সো ঠিক আছে, তুলে নাও, আমরা পরবর্তী কোশ্চেনে আসছি। অনুরূপ ভাবে আমাদের এই বিষয়টা যদি আমরা একটা বৃত্তাকার মানে চোঙ নেই, লম্বা বৃত্তাকার চোঙ, এবং সেই চোঙের গায়ে আমরা একটা তার জড়িয়ে দেই, যে তারটা তোমার হচ্ছে গিয়ে কোনো একটা বস্তু তারের সঙ্গে যুক্ত করে যদি জড়িয়ে দেওয়া হয়, তাহলে সেই তারটি কত ত্বরণে নিম্নমুখী গতিশীল হবে, তাই তো? সেখানে কেউ মনে রাখতে পারো, জাস্ট নিম্নমুখী ত্বরণ হবে a সমান সমান g বাই 1 প্লাস i বাই m² মানে sin থিটা পার্টটা থাকবে না। জাস্ট আমি তোমাদের একটু হালকা করে দেখিয়ে দেই, যদিও এটা তোমাদের কোশ্চেন নেই, এই থিওরিটা আসলে তাই বলে দিচ্ছি। এটা একটা কি বলুন তো ম্যাডামরা, এটা একটা কি চোঙ, চোঙ চোঙ। এই চোঙের গায়ে কি জড়াচ্ছি, সুতো জড়াচ্ছি, দড়ি জড়াচ্ছি, দড়ি। এই যে দড়ি জড়িয়ে এখানে একটা হ্যাঙ্গার দিয়ে হ্যাঙ্গিং করে দিলাম, কোনো কিছু একটাকে ঝুলিয়ে দিলাম। বলুন তো ম্যাডামরা এখানে ভর কত চাপালাম, তাহলে প্রথম প্রশ্ন, এটাকে নিচের দিকে মহাত্মা গান্ধী কত ধরে টানবে, mg বলে, এবং এদিকে সুতো কত ধরে টানছে, t। তা সত্ত্বেও সে কোন দিকে নামবে, সে নিচের দিকে নামবে। এবং চোঙের ব্যাসার্ধ কত, চোঙের ব্যাসার্ধ সাপোজ ক্যাপিটাল আর লিখলাম। চোঙের ভর কত, চোঙের দৈর্ঘ্য কত, যদিও দৈর্ঘ্য আমাদের লাগবে না, m। তাহলে এখানে mg বড় না t বড়, প্রথম পয়েন্ট mg এর মানটা t এর থেকে বড়, কত বড়, স্মল m, মানে সব স্মল m আছে এটা। এবার এখানে তাহলে আমরা কি লিখতে পারি, এখানে অনুরূপভাবে t বের করতে হবে, সো ma প্লাস t সমান সমান mg, বা ma প্লাস t এর জায়গায় কি লিখবো, ia বাই r স্কয়ার সমান সমান mg। এখানে যদি আমরা ma টাকে কমন নেই, তো আমরা লিখব 1 প্লাস i বাই mr স্কয়ার ইনটু mg। মা কেটে দিলে কি থাকবে, a সমান সমান g বাই 1 প্লাস i বাই mr স্কয়ার। সবই তো বুঝতে পারলাম স্যার, এটা কি করে আসলো, তো আগে বলবো। এবার প্রশ্ন হচ্ছে কি, আমরা কি জানি টাউ সমান সমান কি জানি, এক নম্বরে, দুই নম্বরে টাউ সমান কি, এটা কি চোখের স্পর্শ বরাবর যাচ্ছে না, বলটা এটা কি তোমার দিকে গোলকের স্পর্শ বরাবর যাচ্ছে না, তাহলে স্পর্শকীয় বল বলতে টান টি, এবং তোমার ঘূর্ণাঙ্ক থেকে লম্ব দূরত্ব, মানে তুমি এটাকে ভাবো
এই দিকটা টি, এই দূরত্বটা কত, বোঝা গেল? এটাকে জাস্ট আমাকে এটাকে জাস্ট এইভাবে দেখানোর চেষ্টা করছি, এদিকে টি এদিকে আর, তাহলে এখানে টাও কত হবে, টি ইনটু আর। সো আমরা বলতেই পারি যে টি আর সমান সমান আই আলফা বা টি সমান সমান, এক কথায় আমরা নিতেই পারি, না পারি না? আলফার জায়গায় এই বাই আর লিখলাম। সো সেক্ষেত্রে দেখো কিছুই নেই, জাস্ট সাইন থিটা পার্টটা নিব হয়ে গেল। এখানে অনুভূমিক চোখ কিন্তু এটা, ঠিক আছে? অনুভূমিক চোখ বরাবর যখন কোনো সূত্র বেঁধে দিয়ে ছেড়ে দেওয়া হবে তখন ত্বরণ পাবে এটা। আর যখন নততলে কোনো একটা গোলক থাকবে বা বস্তু থাকবে তখন সেক্ষেত্রে সেটা। এখানে আই এর মানটা নির্ভর করছে সে গোলক না বস্তু নাকি, কারণ আই এর এরা দেখবে কোশ্চেন করে বলাই আছে গোলকের দরজা ভ্রামক আই, যদি বলা না থাকতো তাহলে আমরা 2/5 মার স্কয়ার বসাতাম, ঠিক আছে? যেহেতু আই বলে দিয়েছে এই সূত্রের আকারে আমরা লিখে দিলাম। তো এই হচ্ছে কি তোমাদের 48 নম্বরের সঙ্গে সঙ্গে আরো কিছু কানেক্টেড পার্ট আমরা আলোচনা করলাম। পরবর্তী কোশ্চেন নাম্বার 49, এটা তুলে নাও, আমরা 49 নম্বর কোশ্চেন আলোচনা করছি। এটাকে তুলবে, তুলে নাও। দেখো আলোচনা করে থিওরির অনেক পার্ট আছে, সেগুলো দরকার নেই, জাস্ট আমরা ম্যাথমেটিক্সটা একটু ডিসকাস করলাম। কত নম্বর কোশ্চেন হবে? 49 বা 49, কারণ 48 আমরা এখন আলোচনা করলাম। 49 কোশ্চেনটা এতটাই সহজ যা তোমরা কল্পনা করতে পারবে না, কেননা আমরা থিওরি ইতিমধ্যে আলোচনা করে নিয়েছি, থিওরি আমাদের সামনে আছে। এম ভর এবং আর ব্যাসার্ধের একটি গোলক থিটা নতিকোণে নততল বরাবর না পিছলে গড়িয়ে এবং না গড়িয়ে পিছলে, কথাটা বুঝতে হবে প্রথম, না পিছলে গড়িয়ে মানে ঘুরতে ঘুরতে নামছে, আর না গড়িয়ে পিছলে মানে না ঘুরে চলকে চলকে যাচ্ছে। উভয় ক্ষেত্রে ত্বরণ আছে, একটা ত্বরণের অনুপাত চেয়েছি, বোঝা গেল? একটা না পিছলে গড়িয়ে, একটা না গড়িয়ে চলকে চলকে, সেক্ষেত্রে কি হবে আমরা কি সেটা একটু আলোচনা করিনি? তো এটা হচ্ছে পৃথিবীর সবথেকে ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে সহজতম কোশ্চেন। এর থেকে সহজ কোশ্চেন জন্মান্তরে দেখিনি। আপনারা সব ভালো আছেন? এই জন্মান্তরে দেখিনি, এটা একটা ছোটবেলায় পড়েছিলাম, সাগর সঙ্গমে নবকুমার, একটা গল্পের নাম। গল্পের লেখক ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। লেখক একদিন তার এক বিশেষ পায়চারীকে নিয়ে নদীর ধারে ঘুরতে গেল। ঘুরতে গিয়ে তার মনোরুগ্ধ মানে পরিবেশ দেখে মনোমুগ্ধ হয়ে গিয়ে তার পরিবেশ এত ভালো লাগলো, মানে নদীর কুলুকুলু আওয়াজ শুনে, জলের কুলুকুলু আওয়াজ শুনে হঠাৎ করে বলে উঠলো, আহা কি দেখিলাম যাহা জন্মান্তরে বলিব না। সেটাই বলছিলাম। সো এটা একটা কিলক, কি করতে করতে নামছে, লাফলাফ করতে করতে, তাই তো? প্রথমে সে কিভাবে নামছে? ঘুরতে ঘুরতে। তারপরে সে কিভাবে নামবে? চলকে চলকে। কি করে? চলতে চলতে না, চলকে চলকে। জাস্ট তখন তার ভি থাকবে, মানে এখানে ও মেঘা বাতাসারে মেঘা মেঘা থাকবে না, বুঝতে পারলে? এখানে ওমেগা থাকবে, এখানে ওমেগা থাকবে না। তো সেক্ষেত্রে বলুন তো ম্যাডাম না, এর ক্ষেত্রে নিম্নমুখী ত্বরণ যদি আমি A1 বলি আর নিম্নমুখী ত্বরণ যদি আমি A2 বলি, ইতিমধ্যে কি আমাদের জানা নেই? তাহলে এর A1 এর সমীকরণ কি? g sin theta by 1 plus i by, দরকার তোমরা একটু এর আগের কোশ্চেনটাই দেখে নেবে, মানে এর আগের কোশ্চেনটা একটু স্কিপ করে দেখে নেবে পিছনে। এখানে A2 কত? জাস্ট g sin theta। সো যেহেতু আমাদের কাছে অনুপাত চেয়েছে, তাহলে আমরা কি লিখব? A1 by A2 g sin theta by 1 plus i by m r square by g sin theta। এই পার্টটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো 1 by 1 plus i by m r square। এটা কে নামছে? গোলকের দরজা ভ্রামক কত? 2/5 ব্যাস। যদি গোলকের ভর হয় কত? m, তাহলে এক কাজ করো, 1 plus
2/5 m r স্কয়ার বাই m r স্কয়ার। তাহলে কি হবে বলুন তো ম্যাডামরা, এটা কি 7/5, তাহলে 5/7 লিখে সহজ করে লাভ নেই, উত্তর কত হবে? বুঝতে পারলে? অঙ্কে কিছু নেই, যদি তোমার থিওরি সম্পর্কে একটু কনসেপ্ট থাকে অঙ্কটা এমনি এমনি হয়ে যাবে, কারণ অঙ্কে এখানে বোঝানোর মতো কিছু নেই। তো তুলে নাও, আমরা পরবর্তী কোশ্চেন নিয়ে আসছি। বলেন ম্যাডামরা কত নম্বর কোশ্চেন হবে? কোশ্চেন নাম্বার 50, 50 নম্বর কোশ্চেন। পড়ো একটু মন দিয়ে পড়ো, যত ইচ্ছা সলভ করো। একটি নাম্বার কোশ্চেনে যেটা বলেছে ওরা, দুটি বস্তুকণা এ ও বি বর্ণিত চিত্রে বর্ণিত তথ্য অনুযায়ী চলমান। আচ্ছা, তাহলে এক কাজ করা যাক, একটা বস্তুকণার নাম দিয়েছে এ, একটা বস্তুকণা দিয়েছে কি বি, বর্ণিত তথ্য অনুযায়ী চলমান, মানে এটা যাচ্ছে কোন দিকে? এই দিকে। কত বেগে? সাপোজ ভ্যা বি এ বেগ, আচ্ছা v1 বেগে, আর এদিকে যাচ্ছে বি, তাই তো? ও এইদিকে যাচ্ছে বি, v2 বেগে। এখানে বলুন তো ম্যাডামরা v1 টা কত? এখানে v1 দিতে চিত্রে 2.2 মিটার পার সেকেন্ড, ভেরি গুড। আর v2 কত দিয়েছে? 3.6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ও বিন্দুর সাপেক্ষে বস্তু কণা দ্বয়ের মোট কৌণিক ভরবেগ কত আছে? ও বিন্দুর সাপেক্ষে এখানে আরো দূরত্ব দিয়েছে, ও বিন্দুটা কোথায় আছে? এখানে, এটা নাম ও বিন্দু। তাহলে এক কাজ করে আমরা এখান থেকে একটু টানার চেষ্টা করি এই পয়েন্টটা। এটা কি বিন্দু? মূল বিন্দু। এটা এই পয়েন্ট কোন একটা পয়েন্টের সাপেক্ষে যাচ্ছে। এবার আচ্ছা, এই বস্তুটার ভর দিয়েছে m1 সমান কত দিয়েছে বলুন তো? 6.5 কেজি, কেজি AgOg only for kg, 3.1 কেজি। এই দূরত্বটা কত? এটাকে আমরা r1 বলি, এই দূরত্বটাকে আমরা r1 বলি, এটাকে আমরা r2 বলি। r1 কত দিয়েছে? 1.5 মিটার, এবং r2 দিয়েছে কত? 2.8 মিটার, তাই তো? ওরা ও বিন্দুর সাপেক্ষে কি চেয়েছে? কৌণিক ভরবেগ। সো the required, সুতরাং নির্ণীয় অ্যাঙ্গুলার মোমেন্টাম of system with respect to O point, ও বিন্দুর সাপেক্ষে সংস্থার কৌণিক ভরবেগ। আমরা কি যখন তোমাদের এটা পড়িয়েছিলাম স্থিতি বিজ্ঞান, বলতে গেলে তোমাদের হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া পড়াতে গিয়ে, বা স্থিতি বিজ্ঞানের বিশেষ করে বলের ভ্রামক পড়াতে গিয়ে, ঘড়ির কাঁটার দিকে বলের ভ্রামক কি হয়? ঘড়ির কাঁটার দিকে হবে ঋণাত্মক, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে কি হবে? ওই একই বিষয়, বুঝতে পারলে? এইদিকে বলের ভ্রামক বা এইদিকে কৌণিক ভরবেগ, বা এইদিকে কোনো কিছু যদি ঋণাত্মক, আর এইদিকে কি হবে? তাহলে এইদিকে যাচ্ছে মানে কি? এর সাপেক্ষে একটা আমরা বলের ভ্রামক হিসাব করব, কৌণিক ভরবেগ হিসাব করব। এটা L1, একটা এর সাপেক্ষে, এটা L2, কারণ একটা বেগ চলছে এইদিকে, একটা বেগ চলছে এইদিকে, তাহলে এর সাপেক্ষে হিসাব হবে। সো কৌণিক ভরবেগ যদি আমরা L বলি, নেট বলি, একটা L1 একটা L2, L1 টা কি হবে? নেগেটিভ, আর L2 টা কি হবে? বলুন তো কৌণিক ভরবেগ L সমান কি? mv, আর ওটা বলে দিয়েছে এই পয়েন্টের সাপেক্ষে এই দূরত্বটা। অ্যাকচুয়ালি কৌণিক ভরবেগ ওইভাবে তো বলা হয় না, অ্যাকচুয়ালি বলা হয় কৌণিক ভরবেগ L সমান, আচ্ছা L1 প্লাস L2, এটা সমান কি? তোমার হচ্ছে যে mv1 ভেক্টর প্লাস r ভেক্টর। দরকার নেই, আমি সিমিলার বলি দাও। একটা তোমার মাইনাস হবে mv1
1r1 এটা কি হবে প্লাস m2 v2 r2। যদি এখানে x y z বলতো কোন দিকে কি আছে নেই, তাহলে আমরা ক্রস প্রোডাক্টের দিকে যেতে পারতাম, তাহলে আরেক ঝামেলা হবে। এখানে x কোনটা y কোনটা তাহলে আমাকে আবার কনসিডার করতে হবে। আগে আমাকে মূলবিন্দু সবাইকে একটা x একটা y কল্পনা করতে হবে, তখন বিষয়টা আসবে। দরকার নেই, আমি জাস্ট মান বের করছি, এখানে তো ডাইরেকশনের কোনো গল্পই নেই। ডাইরেকশনের একটা অঙ্ক তোমাদের আছে 52, ওখানে কি আমরা দেখছি বিষয়টা, যদি এখানে এটা একটা অক্ষ এটা একটা অক্ষ ইন্ডিকেট করা থাকতো, তাহলে আমরা ডাইরেকশন দিয়েও করতে পারি, সমস্যা নেই, তখন এর মান এবং অভিমুখ দুটোই পেতাম। কিন্তু এখানে শুধুমাত্র মান চেয়েছে, তো অভিমুখ নিয়ে ভাবার কোনো প্রশ্নই আসে না। সিম্পল ভাবে এম ভি আর, সেটা কত হবে, মান বসিয়ে দাও। মাইনাস এম কত 6.5, ডি কত 2.2, আর কত 1.5, প্লাস 3.1, 3.6, 2.8। এত কি কৌণিক ভরবেগ রেখো কি কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, মানে এম ভি আর কেজি মিটার ও কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড যেটা আসবে। ক্যালকুলেটর কাগজ আছে, কৌণিক ভরবেগ মানে এম ভি আর, আচ্ছা এখানে তোমার কেজি, এখানে মিটার পার সেকেন্ড, এটা আছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, ঠিক আছে। আর কাছে ক্যালকুলেটর আছে, একটা আমাকে দিয়ে দাও, আমি একটু ক্যালকুলেশন করে দেই, সমস্যা নেই। তাহলে মাইনাস 6.5 ইন্টু 2.2 ইন্টু 1.5 প্লাস 3.1 ইন্টু 3.6 ইন্টু 2.8। সিম্পল কোশ্চেনটা যেটা আসলো 9.798, 9.8 কত উত্তর আছে 9.8 হবে, মানে আমার মোবাইলে যেটা এসেছে 9.79 মানে 9.8। এত ও ক্যালকুলেটর, সরি আমার মোবাইল না, ক্যালকুলেটরের মধ্যে ডিসপ্লে ক্যালকুলেটর, এটা আমার না, আমার একটা বিশেষ স্টুডেন্টের যা পড়াশোনা খুব ভালো। সো এটা কি হয়ে গেছে তোমাদের, তো এটা টুকে নাও। এই কোশ্চেনটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি 52 তে, কারণ 52 তে মান এবং ডাইরেকশনের গল্প আছে, তখন আমরা ভালো করে বুঝতে পারবে। এখানে শুধু মান চেয়েছি, এই বেশি ঝামেলা করলাম না, ঠিক আছে। তুলে নাও, কত নম্বর কোশ্চেন হবে 51 নম্বর কোশ্চেনে কি বলেছে, মন দিয়ে পড়ো, যত ইচ্ছা সলভ করো। এল দৈর্ঘ্যের আর ব্যাসার্ধের একটি সুষম চোঙের দৈর্ঘ্যের সঙ্গে লম্ব হবে, দৈর্ঘ্যের সঙ্গে লম্ব ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জাড্য বরাবর আই, চোঙের কিন্তু বলেছে। আচ্ছা তাহলে এল বাই আর এর মান কত হলে জাড্য বরাবরের মান 0 হবে, মানে 0 বলতে ন্যূনতম হবে, ন্যূনতম বলতে ডেরিভেটিভ 0 হচ্ছে। তাহলে এখানে কি বলেছে বলো তো, একটা কি আছে, একটা চোঙ, কি করছো চোঙ, বদমাইশের হাড্ডি, এটা ভরকেন্দ্রগামী একটা অক্ষ আছে, তাই তো, একটা অক্ষের সাপেক্ষে কোনো একটা চোঙ ঘুরছে, আর এই ব্যাসার্ধ কত, এর ভর কত, চোঙে দৈর্ঘ্য কত এল। তাহলে এটা কি নাম, সাপোজ এবি। তাহলে যদি এটা একটা দণ্ড থাকতো শুধুমাত্র 1/12 এমআর স্কয়ার আসতো, কিন্তু 1/12 এমআর স্কয়ার হবে না, কারণ এটা একটা চোঙ। তো নিরেট চোঙের ক্ষেত্রে কি হয়, এমনি ভাপা চোঙের যত নামক কি এমআর স্কয়ার বাই 2, বুঝতে পারলে। সো নিরেট ক্ষেত্রে কত হবে, এমআর স্কয়ার বাই 4 হবে। সো আমরা কি লিখতে দেখি একটু আগে, এবি ঘূর্ণাক্ষের সাপেক্ষে, ঘূর্ণাক্ষের সাপেক্ষে সাপেক্ষে জড়তা
ভারসাম্য আই সমান সমান কি বলুন তো ম্যাডামরা, তোমার হচ্ছে একটা এমনিতেই সিম্পল করতে বলা হয় 1/12 m l স্কয়ার, আর চোঙের ঘূর্ণনের জন্য যেটা আসবে m r স্কয়ার বাই 4। সো 1/12 m l স্কয়ার প্লাস 1 আচ্ছা m বাই 4, এই 8টাকে আমাদের হয় l এ কনভার্ট করতে হবে অথবা l কে r এ কনভার্ট করতে হবে। যেহেতু ওরা চেয়েছে l বাই r এর মান, তাহলে একটা কাজ করি, পরে আমরা চেঞ্জ করব। ধরুন চৌকার ঘনত্ব কত, বলো তো চৌকার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল এটা, চৌকার দৈর্ঘ্য কত, তাহলে চৌকার আয়তন কত, বা পাই r স্কয়ার, চৌকার ভর কত, রো ভি, সো পাই r স্কয়ার রো l। সো এখান থেকে আজ r স্কয়ারটাকে আমাদের লিখে আসবে এখানে m বাই পাই রো l, m বাই পাই রো l, এটা আবার পরে কাজে লাগবে। সো এখানে r এর জায়গায় বলতে পারি m বাই পাই রো l। এটা কাজ করো, এখানে তুমি তাহলে কি আসলো m l স্কয়ার বাই 12 এ m স্কয়ার বাই 4 পাই রো l। কি বলেছে বলো তো, l এর মান r এর সঙ্গে, যদিও r টাকে আমরা চেঞ্জ করে দিয়েছি, l বাই r এর অনুপাতটা সর্বনিম্ন হবে। একটা কথা মাথায় রাখবে, তোমাদের এখন ক্লাস 12 পড়নি, ক্লাস 12 এ একটা চ্যাপ্টার আছে মানে ম্যাক্সিমাম মিনিমাম ম্যাথমেটিক্সে, মানে ম্যাক্সিমাম মিনিমাম, ওটাকে বলা হয় ম্যাক্সিমাম মিনিমাম। বাংলা কি না, ওটাকে বাংলা বাংলা বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু, ক্লাস 12 এর বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু, ম্যাক্সিমাম মিনিমাম চ্যাপ্টারের নাম বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু। তো সেখানে ধরো কোনো একটা সমীকরণ তোমাকে সিম্পল ভাবে বলছি y 3t স্কয়ার 5t 7, তোমাকে বলা হলো এই সমীকরণটা y কখন মিনিমাম হবে, y মিনিমামের শর্ত যখন এর যে মানে তোমার যে চলরাশি আছে সেই চলরাশি ডেরিভেটিভ কি হবে, শূন্য হবে। যে কোনো ফাংশন মিনিমাম হওয়া শর্ত তার চলরাশি ডেরিভেটিভ কি হতে হবে, শূন্য হবে। এটা সেটা মনে রাখো, ক্লাস 12 এ ম্যাক্সিমাম মিনিমামে এটা বিস্তারিত আলোচনা আছে। কোনো ফাংশন মিনিমাম হওয়া শর্ত তার চলরাশি ডেরিভেটিভ কি হবে, তাহলে এখানে চলরাশিটিকে m তো কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট, শুধুমাত্র এটাই চলরাশি এখানে। সো এখানে কারণ চলরাশি কেন, এখানে বিভিন্ন দৈর্ঘ্যে তোমার হচ্ছে যত ভ্রামকটা বিভিন্ন হচ্ছে এখানে, তুমি ভালো করে জানো এখানে যত ভ্রামক একরকম, এখানে একরকম, কিন্তু এমটা কি পুরোটা জন্য ফিক্সড। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্নানুসারে যখন জড়তা ভ্রামকের পরিবর্তনটা কি হবে, শূন্য হবে, তখন কি হবে, তখন তোমার আইটা কি হবে, মিনিমাম। এই মিনিমামের শর্ত হলো when this then I should be বা I equals to কি মিনিমাম। শুধুমাত্র একটা বিষয় মাথায় রাখবে, যে কোনো সমীকরণ চলরাশির মিনিমাম হওয়া শর্ত তার ডেরিভেটিভ 0 হয়, যে কোনো সমীকরণ, ঠিক আছে, নট অনলি দিস, পৃথিবীর সমস্ত সমীকরণ তোমাকে অনেক জায়গায় অ্যাপ্লাই করতে হবে না। সো বলুন তো ম্যাডাম ডেরিভেটিভ করতে পারবে এটাকে, এটি l অফ m l স্কয়ার বাই 12 প্লাস m স্কয়ার বাই 4 পাই রো l ইকুয়ালস টু 0। এটাকে ডেরিভেটিভ করলে কি হবে, m বাই 12 ধ্রুবক সংখ্যা, আর l স্কয়ার ডেরিভেটিভ করলে কি হয়, শুধুমাত্র 12 হয়। এটা তোমার ধ্রুবক সংখ্যা, m স্কয়ার বাই 4 পাই রো 1 বাই l ডেরিভেটিভ করলে কি হয়, 1 বাই l ডেরিভেটিভ করলে মাইনাস 1 বাই l স্কয়ার হয়। এটা কি জানো, সমান সমান 0। সো এখানে একটা কাজ করা যাক, আমাদের এখান থেকে l এর মানটা কি কোনোভাবে আমরা বের করতে পারছি কি, যদি বের করতে পারি তাহলে আমাদের r তো আমাদের জানা আছে, ঠিক আছে, তাহলে আমাদের r বাই l করলে অনুপাত একটা চেয়েছে r বাই l, তাই তো, না l বাই r চেয়েছে, যাই চাক না কেন এখান থেকে l বাই বের করার চেষ্টা করো। তাহলে একটা কাজ করা, এটা একটা মুছে দিলাম, ঠিক আছে, এটা তো হয়ে গেছে আমাদের।
ফ্রিলি ক্যালকুলেশন করি, কিচ্ছু নেই, হয়ে যাবে। তোমরা নিজেরাও ক্যালকুলেশন করতে পারো ওই জায়গা থেকে। তাহলে কি বলুন তো ম্যাডাম, এখানে আমরা এক কথায় লিখতেই পারি যে এটা কি লিখতে পারি 6 বা ml/6 লিখতে পারি, ml/6। এটা মাইনাস মানে এদিকে নিয়ে গেলাম, সমান সমান এখানে কি হবে m²/4 পাই রো ls²। দেখো বুঝতে পারছো কিনা, বুঝতে পারলে? তাহলে এক কাজ করো, তুমি এখানে mm কেটে দাও, একটা m কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো তোমার l/6 সমান সমান m বাই পাই রো l পাই রো ইনটু 1 l²। আচ্ছা বলো তো r²টা কি আছে, m বাই পাই রো l। তাহলে এক কাজ করো, তুমি এখান থেকে একটা কাজ করো, m বাই পাই রো l এক জায়গায় লিখলাম, তাহলে আর কি লিখবো আমরা পড়েন, তাই তো নাকি? বুঝতে পারছো লাইনটা? l/6, তাহলে এই জিনিসটার নাম কি, এই জিনিসটার নাম r²। তাহলে r² ইনটু r²/4l l/6। তাহলে তুমি এক কাজ করো, এটাকে তুমি বজ্রকরণ করো, 4l² 6r²। তাহলে তুমি l²/r² কে এক সাইড করো, 6/4। সো l/r সমান কত আসবে 3/2। এটা অ্যানসার আছে না? এর ওটার ভেতরে আছে কি? সো অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট আনসার। এটা কিছু না, জাস্ট ক্যালকুলেশন। এখানে কিছুই নয়, বিষয়টা শুধুমাত্র তোমাকে জানতে হবে যে কোন একটা ফাংশন মিনিমাম হওয়া শর্ত তার ডেরিভেটিভটা 0 হয় চলরাশির সাপেক্ষে। কিন্তু স্যার আমি যদি এখানে এই এর না করে সবাইকে আর এর রেসপেক্টে করতাম তবু হতো, সবাইকে আমি এল এর রেসপেক্টে না বানিয়ে আর এর রেসপেক্টে বানিয়ে ডেরিভেটিভ করে 0 করতাম তবু হতো, ঠিক আছে? তোমাকে ক্যালকুলেশন তোমার মতো করে করতে হতো, সমস্যা নেই। তাহলে না, আমরা পরবর্তী কোশ্চেনে আলোচনা করছি। কোশ্চেন নাম্বার কোনটো 52 নম্বর কোশ্চেনটা অসাধারণ ভালো এবং অসাধারণ কনসেপচুয়াল। 52 নম্বর কোশ্চেনটা 50 এর অনুরূপ, জাস্ট একটু এখানে 4টা পয়েন্ট আছে, কিচ্ছু নয়। m ভরের একটি বস্তুকণা xy তলে একটি a বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা বরাবর b সমদ্রুতিতে চলছে, তবে মূল বিন্দুর সাপেক্ষে, এর আগে যেমন ও বিন্দুর সাপেক্ষে ছিল, তোমরা 50 নাম্বারটাকে ভালো রাখতে পারো সঙ্গে সঙ্গে। সেটা 50 নাম্বারটা যদি অনুরূপ হয়, ওখানে শুধু মান ছিল, এখানে মান এবং অভিমুখ আছে। প্রবলেমটা এখানেই, এখানে আমাকে ভেক্টর অ্যাপ্লাই করতেই হবে। ওখানে আমি অ্যাপ্লাই করতে করতে ছেড়ে দিয়েছি, কেন? কারণ ওখানে অ্যাক্সিস বলা নেই, এক নম্বরে ভেক্টর করতে যাবে, বিপদটা আমার বাদ, দিক চাইনি, বেকার ঝামেলা করে লাভ কি? ওখানে শুধু মান চেয়েছে, কিন্তু এখানে তোমাকে ভেক্টর অ্যাপ্লাই ছাড়া রাস্তা নেই। মূলবিন্দুর সাপেক্ষে কৌণিক মানে ভরবেগ এল এর মান বা এল এর জন্য কোনটা সঠিক হবে, কিচ্ছু নেই, শুধুমাত্র একটা পিকচারটা এঁকে নাও। এখানে পিকচারটা যে বুঝতে পারবে, অঙ্কটা কিচ্ছু নেই, কারণ আমি একটা বার বুঝিয়ে দেবো, মানে বাকিগুলো হয়ে গেল। একটা বলে দিলাম কি বাকিগুলো হয়ে যাবে, ওইভাবে সবগুলো করতে হবে। এটা একটা কি বলতো এক্স ওয়াই তল, এদিকে আছে, সমস্যা নেই, এটা মূলবিন্দু ও। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে একটা বর্গাকার রাস্তা আছে। কি রাস্তা আছে ম্যাডামরা? রাস্তাটা বড় করে যাবো, কারণ আমাদের অনেকগুলো পয়েন্ট আছে। বর্গাকার রাস্তা আছে, তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? এ একটা কণা এখান থেকে যাত্রা শুরু করবে, তো এ বিন্দু থেকে, এই বিন্দুর নাম কি? এ বি সি ডি। এবং এই দূরত্বটা কত কারো জানা আছে কি? ওখানে আর দিয়েছে, এবং এই অ্যাঙ্গেলটা কত দিয়েছে? এবার তোমরা আমাকে বলো এইটুকু দূরত্ব কত? r/√2 লাগা cos থিটা। তোমাকে বলে দিচ্ছি এদিকে মান, এদিকে কত? এটা যদি r হয়
এদিকে কত থাকবে r cos 45 এটা কি r বাই রুট 2 নয় এটা কি r বাই রুট 2 নয় r sin 45 বা r বাই তাহলে আমার প্রথম প্রশ্ন এই বিন্দুর স্থানাঙ্ক কত r বাই রুট 2 r বাই রুট 2 x, y এটা কি বুঝতে পারছো একটা একটা পয়েন্ট বোঝার চেষ্টা করো ওগুলো অঙ্ক ছেড়ে দাও এদিকে এই পয়েন্টের স্থানাঙ্ক r বাই রুট 2 r বাই রুট 2 চিত্রটা আরো বড় করে আঁকতে হবে এবার একটা বিষয় এই বাহুর দৈর্ঘ্য কত তাহলে কোনটা এইটুকু এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে r বাই রুট 2 প্লাস a r বাই রুট 2 দেখো বুঝতে পারছো কিনা কারণ x অক্ষ বরাবর আরো এই দূরত্ব গেলাম জাস্ট মানটা আমরা দূরত্ব হিসাব করছি বুঝতে পারলে কি বললাম এই বিন্দুর স্থানাঙ্ক কত r বাই রুট 2 প্লাস a দেখো বুঝতে না পারলে বলো প্লাস a এই বিন্দুর স্থানাঙ্ক কত r বাই রুট 2 r বাই রুট 2 প্লাস a কারণ y তে এগিয়ে আছে বুঝতে পারলে এই আমাদের চারটা পয়েন্ট এবার দ্বিতীয় পয়েন্ট পড়েছে প্রত্যেকটা পয়েন্ট দিকে কণাটা v বেগে যাচ্ছে এদিকে v বেগে এদিকে v বেগে এইদিকে v বেগে এবং এইদিকে v বেগে যাচ্ছে এটা কি অক্ষ তাহলে এইদিকে ডাইরেকশনটা কি পজিটিভ y অ্যাক্সিস এইদিকে ডাইরেকশনটা কি পজিটিভ z অ্যাক্সিস এইদিকে ডাইরেকশনটা কি নেগেটিভ y অ্যাক্সিস এইদিকে ডাইরেকশনটা কি যখন এসে দিকে নামবে মানে এই পয়েন্ট দেখেন এখানে দেখালাম এটা কি নেগেটিভ z অ্যাক্সিস বুঝতে পারলে কি বললাম কারণ অ্যাক্সিসের ডাইরেকশনটা মাথায় রাখতে হবে এই হচ্ছে কি আমাদের পিকচারে বলতে গেলে একটা পূর্ণাঙ্গ রূপ এবার আমাদের কাছে কি চেয়েছে কৌণিক ভরবেগ চেয়েছে কটা আছে চারটে আছে আমরা একটা একটা করে দেখব কোথা থেকে a থেকে b তে দেখব আগে তাহলে b থেকে c তে c থেকে d তে d থেকে a তে বাট মাথায় রাখবে a থেকে b মানে a বিন্দু হিসাব করতে হবে তোমরা 50 নম্বর কোশ্চেনটা দেখো আমরা ও বিন্দু সাপেক্ষে a তে হিসাব করলাম a বিন্দুতে কিন্তু a থেকে ওই দিকে যাচ্ছে বুঝতে পারলে কি বললাম একটা বেগ নিয়ে ওই দিকে যাচ্ছে পয়েন্ট আমরা হিসাব করেছি কোথায় এক্স্যাক্টলি a পয়েন্টে তাহলে আমাদের যদি আমি দেখি প্রথমে কি এখানে মোট কৌণিক ভরবেগ কত আসবে L1 ভেক্টর প্লাস L2 ভেক্টর প্লাস L3 ভেক্টর প্লাস L4 ভেক্টরটা তো আমরা চাইনি ওরা বলছে অনেকগুলো অপশন দিয়েছে a থেকে b তে গেলে কি কি হবে এক্সেট্রা এক্সেট্রা মানে আমাকে চারটে চেক করতে হচ্ছে নট L1 এর মান চাই ডাইরেক্ট আমি মান বের করব বা মানে ভেক্টর সহ ওটা নয় আমাকে ডাইরেকশন সহ চেয়েছে তাহলে প্রথম পয়েন্ট আমি a থেকে b তে দেব একটা পয়েন্ট বোঝার চেষ্টা করো সেম ক্যাটাগরিতে সবগুলো করবে ঠিক আছে বলতে কোথায় a থেকে b তে কৌণিক ভরবেগ আমরা কি দিয়ে লিখবো L1 ভেক্টর বিন্দু বর্ত কৌণিক ভরবেগের ভেক্টর রূপ কি r ক্রস p p আচ্ছা r ক্রস p ভালো করে মানলাম p টাকে না আমরা mb বলছি মানে এক কথায় আমরা m টাকে বের করে দিচ্ছি ঠিক আছে r ক্রস b একটা ধ্রুবক রাশি এবার প্রশ্ন এখানে r টা কত কিন্তু দেখো এই পয়েন্টে r কত r বাই 2 i প্লাস এখানকার r মানে এই রুটটা এখানকার এটা এখানকার r এটা এখানকার r এটা কথা বুঝতে পারলে কি বললাম এক একটা পয়েন্টে আর এক এক রকম তুমি চাইলে তুমি এটাকে r1 লিখতে পারো সমস্যা নেই এখানে r1 কত এইটুকু r1 এই আটটাই r1 এখানকার এই দুটো এটা r2 এই এটা r3 এটা r4 বুঝা গেল যদিও v টা আমাদের না লিখলেও হলো কারণ v সব জায়গায় সমান v1 লেখা মানে আবার ঝামেলা করা v মানে v r এর চেঞ্জ হলো v তো চেঞ্জ হচ্ছে না সব ডাইরেকশন চেঞ্জ হচ্ছে v দরকার নেই সো এখানে কি লিখবো r বাই রুট 2 of i cap plus r by root 2 of j cap plus v টা এবার যাচ্ছে কোন দিকে এক্স্যাক্টলি v টা কোন দিকে যাচ্ছে v of i cap বুঝতে পারলে ভেক্টর সহ এবার তুমি সিম্পল ভাবে গুণ করো
দেখবে আই এ 0 হয়ে যাবে, ক্রস প্রোডাক্টের ব্যাপার আছে এখানে, ডট নয় কিন্তু। বাট জে আই মানে এই পার্টটা প্রথম থাকছে না, তাহলে কি থাকছে? আমি যদি অ্যানসারটা লেখার চেষ্টা করি তাহলে যেটা হবে L1 ভেক্টর সমান সমান 0, প্রথমটা আমি 0 লিখে দিচ্ছি। জে এর সঙ্গে আই, জে আই কি হয়? আই জে কে, আই জে হলে কে হতো, জে আই মানে কি মাইনাস, ডট একটা মাইনাস চিহ্ন আসবে, বুঝতে পারলে? এবং m থাকবে r/√2 থাকবে, b থাকবে এবং একটা কে ক্যাপ থাকবে। মানে মেইন কথা আমরা যদি লিখি m b r/√2 ইনটু কে ক্যাপ, এটা তোমার হচ্ছে প্রকৃত L1 এর ডাইরেকশন। আশা করি বাকিগুলো আমাকে আর বলতে হবে না। বলতে হবে কি, তোমরা প্রসেসটা বুঝতে পারলে অনুরূপ ভাবে সুন্দর করে বসিয়ে বসিয়ে দেখবে যেটা आंसर আসবে সেটাই আসবে। এখানে অপশন দুটো আছে, সময় নষ্ট করলে আপনি, আমাদের ভিডিও সিরিজ অনেকক্ষণ বেড়ে গেছে। আর একটা প্রশ্ন ধরে বলে দিচ্ছি, ঠিক আছে? আমার কথাটা বুঝতে পারলে কি বললাম, যারা ভিডিও দেখে তাদেরকেও বলছি এবং যারা এখানে ক্লাসে আছে তাদেরকেও বলছি, ঠিক সেম প্রসেসে বি থেকে সি, জাস্ট এখানে r2 জায়গায় কি হবে তুমি বলো? r2 জায়গায় হবে r/√2 প্লাস a ইনটু i ক্যাপ, ধরো এই দিকটা, আর r/√2 j ক্যাপ, এই জায়গাটায় কিন্তু একটা a আসবে, আর এখানে কি হবে? তো b এর জায়গায় b অফ j ক্যাপ হবে। তাহলে সিম্পলি তোমরা নিজের মতো করে গুণ করবে, ডাইরেকশন সহ, মানে ক্লিয়ার মাইন্ড হিসাব করবে, आंसर মিলে যাবে, জিরো টেনশন। সো এখানকার অপশন কোনটা? বি এবং ডি। মানে আমার কিচ্ছু নেই, সম্পূর্ণ বুঝতে পারছো, আমার ক্যালকুলেশন করার কোনো ব্যাপার চুটকি মারলে হয়ে যাবে, কিন্তু আর সময় লাগবে এটা বিষয়। ভিডিও সিরিজ বাড়ছে এবং তোমাদের সময় নষ্ট হচ্ছে এবং তোমাদের টাইম খুব শর্ট আছে আর কি, অনেকক্ষণ ধরে ক্লাস হচ্ছে। আমাদের লাস্ট কোশ্চেন তোমাদের 53, ওটা একটু পড়ো, আমরা ওটা আলোচনা করে আমরা এখন ছেড়ে দেব এবং পরবর্তী যদি এই চ্যাপ্টার থেকে আরো কোনো কোশ্চেন আছে সেগুলো আলোচনা করব। তোমরা কি আমার কথা বুঝতে পারছো না বুঝতে পারছো না? জাস্ট প্রসিডিউরটা ফলো করবে, অঙ্ক নিয়ে টেনশন নেই, অঙ্ক ভালো থাকে, মেলাতে গেলে অঙ্ক হবে না, প্রসিডিউর মেলাতে অঙ্ক হয়ে যাবে। টাইমও তোমাদের হয়ে গেছে, অঙ্কটা একটু পড়ো কি বলছে। ক্যাপিটাল এম ভর এবং আর ব্যাসার্ধের একটি চাকতি, আর ব্যাসের একটি চাকতি থেকে আর ব্যাসের একটি বৃত্তাকার অংশ এমন ভাবে কেটে নেওয়া হলো যাতে সৃষ্ট বৃত্তাকার ফাঁকা অংশের পরিধি মূল চাকতির কেন্দ্র দিয়ে যায়। পরিধি ঠিক আছে, তবে চাকতিটির কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে বাকি অংশে জড়তা ভ্রামক কত? দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো, এটা একটা চাকতি, আমি জাস্ট খুব ক্লিয়ারলি সহজ করে বলে দিচ্ছি, 1 থেকে 2 মিনিট লাগলে আমরা হয়ে যাবে, তুমি বুঝতে পারবে ওটা ভাবার দরকার কি আছে ওর বই পড়ার। এটা একটা চাকতি, আমরা এতগুলো অঙ্ক করলে একটা অঙ্ক বাকি রেখে লাভ হবে না, ঠিক আছে? বলুন তো এই চাকতিটা কি পুরোপুরি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি? মেটাল ভর্তি আছে, ঠিক আছে, এটা প্রথম মাথায় রাখতে হবে। এবার এইটা তোমার কি বলতে একটা কেন্দ্র বা ঘূর্ণাক্ষ এইভাবে ঘুরছে। এবার এখান থেকে আমরা কি করেছি, একটা আর একটা আমরা চাকতি কেটে নিয়েছি, এটা এরকম আমরা একটা চাকতি কেটে নিয়েছি, যার ব্যাস কত আছে, যার ব্যাস কত, এই ব্যাসার্ধের সমান, বা এই ব্যাসার্ধ কত r/2। তো এটা কিন্তু কেটে ফেলে দিয়েছি, তাহলে এটার নাম কি দিয়েছে ওরা? xy। ওরা সলভ করেছে, সরি ঠিক আছে, আমরা এবি দিয়ে দিয়েছি, কোনো ব্যাপার নেই। এটা ওমেগা বেগে করছে, এই চাকতির মোট ভর কত ছিল? মানে অবশিষ্ট অংশের ভর কত, মানে অবশিষ্ট বলতেছে, অবশিষ্ট নয়, কাটা অংশের ভর কত? এবার কোশ্চেনটা ক্লিয়ার করতে বোঝার চেষ্টা করো। একটা চাকতি দেওয়া ছিল, চাকতির ব্যাসার্ধ আর, আমাকে তুমি সিম্পল ভাবে করো, ঘূর্ণাঙ্কের সাপেক্ষে চাকতির জড়তা ভ্রামক কত এবং সেটা বলা হবে। একটা চাকতি তোমরা এমনি জানো, চাকতির জড়তা ভ্রামক কত হয় ঘূর্ণাঙ্কের সাপেক্ষে, এবি অ্যাক্সিস সাপেক্ষে, যখন আমি কাটিনি m²/2। এটা কারো সমস্যা নেই। 2 নম্বর বিষয়, ওটা তো ওটা চাইনি, এটা কেটে তো আমরা অবশিষ্টর জন্য জড়তা ভ্রামক চেয়েছি। তাহলে আমাকে এইটুকু যদি আমি বের করতে পারি, যেটাকে আমরা কেটে ফেলে দিলাম, সেইটুকু যদি বের করতে পারি, তাহলে ওটার থেকে আমি এটা বাদ দিলাম, মানে এটার থেকে যেটা বের করলাম এটা বাদ দিলাম, তাহলে অবশিষ্ট পেয়ে গেলাম। তাহলে আমাদের কার্যক্রম কত, আমরা যেটা বের করব i অফ ab প্রাইম, তারপর তো কেটে ফেলে দেওয়া অংশের চাকতির ভর। এবার তোমাকে সিম্পল প্রশ্ন করছি, এটা এক ধরনের চাকতি, ঠিক আছে?
এটা সেই অক্ষই আছে এবি। তুমি আমাকে বলো এর ব্যাসার্ধ কত, r/2, এর ভর কত, m প্রাইম। এটা নিজস্ব অক্ষ ছিল একটা, এটা তার সমান্তরাল অক্ষ। তাহলে এর যত আমাকে এই চাকতির ক্ষেত্রে কি হওয়ার কথা, ওই চাকতির ক্ষেত্রে কি হবে? প্রথম কথাটা মনে হচ্ছে কি m প্রাইম r/2 তারপর স্কয়ার বাই 2। যদি আমি এইটার সাপেক্ষে দেখি, এটা নিজস্ব অক্ষ, এবং বাকিটা কি হবে, বাকিটা হবে m প্রাইম ইনটু দূরত্ব কত, r/2 তারপর স্কয়ার। বুঝতে পারলে কি বললাম? আমাকে যেভাবে ক্যালকুলেশন করতে হবে, পরে আমাকে এটা বিয়োগ করতে হবে, উত্তর হয়ে যাবে। এটা হচ্ছে পুরো চাকতির যথাক্রম। কাটিনি, কেটে ফেলার পরে কাটা অংশটা যথাক্রম এই এর সাথে, যে কারণে এই সাথে হিসাব করছি, এর সাথে কি হিসাব হবে, কারণ বাকি অংশে তাহলে কাটা অংশ এর যথাক্রম কত হবে, এই নিজস্ব অক্ষের সাপেক্ষে কি হয় m/2/2, এখানে r বলতে r/2, আর এটা কি যে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে পড়ছে সমান্তরাল অক্ষ পদ, সেক্ষেত্রে m * r², এখানে r বলতে r/2, সেখানে যেটা দাঁড়ালো m প্রাইম r²/4 প্লাস m প্রাইম r², না সরি এটা 8, এটা 4, বুঝা গেল? তাহলে আরো একটা ক্যালকুলেশন করি আগে, m প্রাইম r² কমন নিলাম, তাহলে কত হবে 1/8 প্লাস 2/8, 3/8। কিছু বুঝতে পারলে? দেখো ভালো করে, 3/8 m প্রাইম r²। এবার m প্রাইমটা কি, m প্রাইমটা কি, m প্রাইমটা কাটা অংশের ভাগ। এবার খুব সহজ করে বোঝার চেষ্টা করি, m প্রাইমটা হয়ে গেল, আমাদের কাজ হয়ে গেল। প্রথম প্রশ্ন, সমস্ত চাকতির ভর কত m, তাহলে সমস্ত চাকতির ক্ষেত্রফল কত, তার ভর কত, একক ক্ষেত্রে ভর কত, m/πr²। কাটা অংশে তুমি চাকতির ক্ষেত্রফল পাবে না, কাটা অংশে চাকতির ক্ষেত্রফল কত, তাহলে এর ভর কত, এটার নামই m প্রাইম। কথা বুঝতে পারলে কি না? পুরো চাকতির ভর, এত ক্ষেত্রে চাকতির ভর এটা, একক ক্ষেত্রে ভর এটা, এত ক্ষেত্রে কাটা অংশটা ভর এটা। m প্রাইম সমান সমান m/πr² ইনটু πr²/4, মানে এক কথায় m/4, চাকতি 4 ভাগের 1 ভাগ, সেটা কি হবে, এক কথায় রাখলো 3/8 m/4 ইনটু r²। আরো ভালো করে বলতে গেলে 3/32 m/r²। এটা তো অ্যানসার নয়, এটা মোট, এটা কাটা অংশের অবশিষ্ট অংশ চেয়েছে, তার সাথে বিয়োগ করো, উত্তর হয়ে যাবে। সুতরাং নির্ণয় অবশিষ্ট অংশের যথাক্রম, কোথায় লিখি, এখানে লিখি। সুতরাং নির্ণয় অবশিষ্ট অংশ কত, ধরে না তোমাকে i প্রাইম বললাম, i প্রাইম সমান কত, i of ab minus i of ab প্রাইম। সো ab কত ছিল, mr²/2 minus 3/32 mr²। তুমি এক কাজ করো, 32 লসাগু করো, কত 16 নাকি, 16 আর তোমার হচ্ছে কি 32 mr²। দেখো উত্তর আছে কি 13/32। ভেরি গুড, দেখো কত সুন্দর অঙ্ক। তাড়াহুড়ো করলে অঙ্ক এগুলো হবে না, এগুলো তাড়াহুড়ো করার অঙ্ক নয়, খুব লজিক্যাল অঙ্ক। কত নম্বর কোশ্চেন, এইটা কোশ্চেন। এই হচ্ছে কি আমাদের আলোচনার মেইন বিষয়। সো যারা ভিডিও দেখছো তাদেরকে বলছি তোমরা একটু খুব ভালো করে, 1 ঘন্টার ক্লাস হয়ে গেল এক্স্যাক্টলি। তো এত কষ্ট করে ভিডিও করে স্টুডেন্টদেরকে বোঝাচ্ছি, তোমরা যদি আমার ফ্যামিলিতে মেম্বারশিপ পাওয়ার জন্য তোমরা যদি আমার একটা চ্যানেল সাবস্ক্রাইব না করো, তাহলে তোমরা বড় পরবর্তী ভিডিও আমি তোমাকে দেবো, বা কিসের জন্য দেবো, আমার টাকা পয়সা দরকার নেই, লাগলে যে টাকা পাবো তোমরা নিয়ে নিও, সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে কি, তোমরা আমার সঙ্গে যুক্ত হও, আমার ফ্যামিলিতে মেম্বারশিপ বাড়াও, আমরা একসঙ্গে তোমাদের সমস্যাগুলো সমাধান করবো। এরকম ছোটখাটো সমস্যা সমাধান করা আমাদের কোনো বিষয় নয়, সমস্যা নেই। শুধুমাত্র হয়তো আটকাবে, এগুলো কিচ্ছু নয়, জাস্ট আমাদের সাহসিকতার সঙ্গে এগোতে হবে। আমি অলওয়েজ তোমাদের সঙ্গে আছি, আর আমি তোমাদের সেই পরীর মতো বাচ্চা বাচ্চা মেয়েদের সঙ্গে হালকা পরিচয় করে দিচ্ছি একটু, ওরা কিছু বলতে চায় বলবে, ঠিক আছে? তো তোমরা সবাই ভালো আছো?
এরা আলামিন মিশনের মালদা ব্রাঞ্চের ক্লাস 11 এর স্টুডেন্ট। এরা খুব পড়াশোনা খুব ভালো। এদেরকে দেখলে নিজেরই পড়াতে ইচ্ছা বাড়ে, নিজেরই মনে হয় যে আরো পড়াই, এতক্ষণ টাইম হলো মনে হয় না যে ছেড়ে দেই। সো তোমরা কিছু বলবে কি? হ্যাঁ, একবার তোমার বলো কি সমস্যা বলো। সো থ্যাংক ইউ।